আজ আমি ইলিশ বা উপবৃত্তের বেশ কিছু খুঁটিনাটির দিক নিয়ে আলোচনা করব। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। প্রথমেই আমি এই উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করব। এখানে এই উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করার জন্য অবশ্যই প্রাথমিকভাবে একটি বিষয়কে স্থির করে নিতে হবে। অর্থাৎ মনে করে নিচ্ছি যে উপবৃত্তটির পরাক্ষটি x অক্ষ বরাবর অবস্থিত। এটি নির্দিষ্ট না করলে উপবৃত্তটির সমীকরণটিকে নির্দিষ্ট করা যাবে না। তাই আমরা প্রাথমিকভাবে এই অংশটিকেই ধরে নিলাম যে উপবৃত্তটির পরাক্ষটির দৈর্ঘ্য হলো 2a এবং এটি x অক্ষ বরাবর। শুধুমাত্র এই অংশটুকু চিন্তা ভাবনা করে নিই আমরা উপবৃত্তের সমীকরণ নির্ণয়ের পাশাপাশি এই উপবৃত্তটির নাভির স্থানাঙ্ক কিভাবে প্লাস মাইনাস a0 হয় এবং অক্ষ নিয়ামকের ছেদবিন্দু কিভাবে প্লাস মাইনাস a/e0 হয় এবং নাভিলম্বের প্রান্ত বিন্দুগুলির স্থানাঙ্কগুলিকে কিভাবে সহজে নির্ণয় করা যায় এবং এর পাশাপাশি আরো বেশ কিছু বেসিক আইডিয়া আমরা পরপর ধাপে ধাপে সহজ কৌশলে শিখব। তাহলে প্রথমেই ধরে নেওয়া হয়েছে যে এই উপবৃত্তটির পরাক্ষটির দৈর্ঘ্য 2a একক। সুতরাং এই পরাক্ষের মধ্যবিন্দু ও তে এই পরাক্ষের উপর লম্বটিকে যদি y অক্ষ হিসাবে ভাবা হয় তাহলে এই a বিন্দু স্থানাঙ্কটি হয়ে যাবে a0 এবং এই b বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে -a0, কারণ পরাক্ষের এই টোটাল দৈর্ঘ্যটিকে 2a একক ধরা হয়েছে এবং পরাক্ষের মধ্যবিন্দুতে পরাক্ষের লম্বটিকে y অক্ষ হিসাবে ভাবা হয়েছে। অতএব এই o বিন্দু স্থানাঙ্ক হয়েছে 0 0, যার জন্য এই a বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল +a0 এবং b বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল -a0। এখন যেহেতু আমরা এই উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে চাইছি সেই জন্য এই উপবৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু p কে প্রথমেই নিয়ে নেব। অর্থাৎ এই p বিন্দুটির স্থানাঙ্ক ধরে নেওয়া হলো xy। এখন আমরা কণিকের ধর্ম কাজে লাগিয়ে এই উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করব। তাহলে কণিকের ধর্ম কি? কণিকের ধর্ম হলো SP/PM, অর্থাৎ নাভি থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে স্থির রেখা অর্থাৎ নিয়ামকের দূরত্ব, সেই দূরত্বদ্বয়ের অনুপাত ধ্রুবক এবং এটি যেহেতু উপবৃত্ত এক্ষেত্রে এই ধ্রুবকটির মান 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এখন আবার লক্ষ্য করো p এর একটি অবস্থান হলো a। অতএব এই ধর্মটির সাহায্যে আমরা বলতে পারি SA/AZ সমান e। একই রকম ভাবে p এর অবস্থান এই b বিন্দুতেও হতে পারে, সেই ক্ষেত্রে SB/BZ সমান e হবে। তাহলে এটা থেকে আমরা লিখতে পারবো SA সমান e × AZ, যার জন্য এই AZ টিকে আমরা এখানে লিখছি এই অংশটি সমান হচ্ছে OZ - OA, যার মধ্যে a বিন্দু স্থানাঙ্ক কিন্তু জানা আছে a0। অতএব এই AZ এর মানটি হয়ে গেল OZ - এখানে OA এর মান হয়ে গেল a। একই রকম ভাবে এই সম্পর্কটি থেকে আমরা লিখতে পারবো SB সমান EBZ। এখানে BZ বলতে বোঝানো হচ্ছে, এখানে এই BZ দৈর্ঘ্য বলতে বোঝানো হচ্ছে OB যুক্ত OZ। এখানে OB বলতে কিন্তু সেই a একক, তাহলে a + OZ। তাহলে এই সম্পর্ক দুটি থেকে খুব সহজেই আমরা এই সম্পর্ক দুটিকে a এবং OZ এর মাধ্যমে লিখতে পারলাম। এখন আমরা যদি এই সম্পর্ক দুটিকে যোগ করে দিই সেক্ষেত্রে এখানে SA আর SB এই দুটি মিলে 2a দৈর্ঘ্যটি তৈরি হয়ে যাবে। সুতরাং এই 2a দৈর্ঘ্য সমান হয়ে যাবে, এখানে আবার ইটি কমন যাবে, যার ফলে এখানে এগুলি ক্যান্সেল হয়ে যে 2OZ তৈরি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই OZ দৈর্ঘ্যটির পরিমাণ খুব সহজে বের করা যাবে। এই OZ দৈর্ঘ্যটির মান হয়ে যাবে a/e। তাহলে এই সম্পর্কটি থেকে আমরা OZ এর মান বের করতে পারলাম a/e। তাহলে নিশ্চয়ই এই z বিন্দুটির স্থানাঙ্ক হয়ে যাবে a/e0, যেহেতু z বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত এবং OZ দৈর্ঘ্যটি a/e একক, অতএব z বিন্দুর স্থানাঙ্ক a/e0। একই রকম ভাবে এই z' বিন্দুর স্থানাঙ্ক হবে -a/e0। এখন আবার লক্ষ্য করে দেখো যেহেতু p বিন্দুর স্থানাঙ্ক xy, অতএব এই p বিন্দু থেকে যদি আমরা এই OZ এর উপরে লম্বটা নিই pn, তাহলে এই n বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে x0 এবং সেক্ষেত্রে এই সম্পর্কটির সাহায্য নিয়ে আমরা বলতে পারি যে SP সমান EPM। EPM মানে কিন্তু এখানে ENZ, এখানে PM মানে কিন্তু NZ। আবার এখানে লক্ষ্য করে দেখো এই NZ দৈর্ঘ্যটি সমান এখানে এই OZ থেকে যদি আমরা এই ON দৈর্ঘ্যটিকে বাদ দিয়ে দিই, এই টোটাল OZ দৈর্ঘ্য থেকে যদি আমরা এই ON দৈর্ঘ্যটিকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু NZ পাবো। তার মধ্যে আবার OZ এর দৈর্ঘ্যটি জানা আছে, সেটি হলো a/e এবং ON দৈর্ঘ্যটি হলো x একক, কারণ এই বিন্দুটির স্থানাঙ্ক x0। তাহলে SP মান হলো e × a/e - x। তার মানে SP এর মান পাওয়া গেল a - x। তাহলে গত ক্লাসে অধিবৃত্তের ক্ষেত্রে আমরা নাভি থেকে কোনো একটি বিন্দুর দূরত্ব SP তার মান পেয়েছিলাম a + x। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে
নাভি দূরত্ব এসপি সমান এ প্লাস এক্স, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে দেখলাম এই নাভি দূরত্বটির মান হয় এ মাইনাস এক্স, এবং এক্ষেত্রেও এই নাভি দূরত্বটি কিন্তু শুধুমাত্র এই পি বিন্দুটির ভুজের উপর নির্ভরশীল, অর্থাৎ এক্স এর উপর নির্ভরশীল। তাহলে পূর্বের মতোই কোন একটি বিন্দুর শুধুমাত্র এক্স স্থানাঙ্ক জানা থাকলেই বিন্দুটির নাভি থেকে দূরত্ব এই সূত্রটির সাহায্য নিয়ে, অর্থাৎ এসপি সমান এ মাইনাস এক্স, এই সূত্রটির সাহায্য নিয়ে খুব সহজে নির্ণয় করা যাবে। তাহলে লক্ষ্য করে দেখো, এখন যদি আমরা এই এস এ দৈর্ঘ্য নির্ণয় করি, এই এস এ দৈর্ঘ্যটিও কিন্তু একটি নাভি দূরত্ব, এবং এই এ বিন্দুটির ভুজ কিন্তু স্মল এ, অতএব এই ক্ষেত্রে এস এ দৈর্ঘ্যটি হয়ে যাবে এ মাইনাস এখানে এক্স এর মান এ, অতএব এ মাইনাস এই, অর্থাৎ আমরা এস এর মান পেলাম এ মাইনাস এই। তাহলে যেহেতু আমরা এই এস এ দৈর্ঘ্যটা সমান পেয়েছি এ মাইনাস এই, এবং এই টোটাল ওয়ে দৈর্ঘ্যটি সমান এ একক, অতএব এই ওয়েস দৈর্ঘ্যটি হয়ে যাবে এই এ মাইনাস এস এ। এ মাইনাস এস এ মানে কত? এ মাইনাস এস এ বলতে বোঝানো হচ্ছে এ মাইনাস এ প্লাস এই, তার মানে ওয়েস এর মানটি পেয়ে গেলাম, এখানে এ ক্যান্সেল করে ওয়েস এর মান হয়ে গেল এই। তাহলে যেহেতু ওয়েস দৈর্ঘ্যটি এই একক, অতএব এস বিন্দুটি স্থানাঙ্ক হয়ে যাবে এই জিরো। একই রকম ভাবে এই বাঁদিকের নাভিটির স্থানাঙ্কটিও হয়ে যাবে মাইনাস এই জিরো। এখন লক্ষ্য করে দেখো, যেহেতু এসপি দৈর্ঘ্যটি আমরা নির্ণয় করেছি যে এ মাইনাস এক্স, আবার এই এসপি দৈর্ঘ্যটি কিন্তু এই বিন্দুগুলির সাহায্যে খুব সহজে নির্ণয় করা যাবে, এবং এই দূরত্বটির বর্গের মানটি হয়ে যাবে সমান এক্স মাইনাস এই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার। মানে তাহলে এটি হলো এই বিন্দুটির সাহায্যে এসপি দূরত্ব, কিন্তু আবার এই এসপি দূরত্ব সমান এ মাইনাস এক্স, অর্থাৎ এসপি স্কোয়ারের মান হয়ে গেল এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে এই দুটি থেকে এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকবে ওয়ান মাইনাস স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ারটি রেখে দেওয়া হয়েছে, এবং এখানে ধ্রুবক পদগুলি এখানে স্কোয়ার স্কোয়ার কমন গিয়ে এখানে থাকবে ওয়ান মাইনাস স্কোয়ার। তাহলে এখন যদি আমরা এই সম্পর্কটির বোথ সাইডে স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে এখানে কি করা হলো, বোথ সাইডে এই টার্মটি দিয়ে ভাগ করে দেওয়া হলো। তাহলে এইটি দিয়ে ভাগ করলে এখানে ওয়ান মাইনাস স্কোয়ারটা কেটে দিয়ে এখানে স্কোয়ার পড়ে থাকবে, এবং এখানে টোটাল স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ারটি পড়ে থাকবে এখানে, এবং রাইট হ্যান্ড সাইডে ওয়ান হবে। এখন যদি আমরা এই স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ারকে বি স্কোয়ার হিসেবে ধরি, তাহলে এই সমীকরণটি হয়ে যাবে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান। যেখানে এই টার্মটিকে বি স্কোয়ার ধরা হয়েছে সেটি লেখা হলো বি স্কোয়ার সমান স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার। আবার লক্ষ্য করে দেখো, যেহেতু এই ইটি হলো উপবৃত্তের উৎকেন্দ্রতা, অতএব ই এর মানটি একের থেকে ছোট। এই সম্পর্ক থেকে খুব সহজে বোঝা যাচ্ছে যে বি স্কোয়ার ইজ লেস দ্যান এ স্কোয়ার। একটি উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান। সেক্ষেত্রে অবশ্যই এ স্কোয়ার বি স্কোয়ারের মধ্যে কোনটি বড় সেটি পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু উপবৃত্তটির সম্বন্ধে ক্লিয়ার ধারণা পাওয়া যাবে না। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম বি ইজ লেস দ্যান ই, অর্থাৎ এটি বি এর থেকে বড়, এবং এ বি এর থেকে বড় হওয়ার জন্য আমরা উপবৃত্তটির সমীকরণ পাচ্ছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান। এখন উদাহরণ হিসেবে লক্ষ্য করো, আমি এখানে দুটি উপবৃত্ত সমীকরণ লিখছি, একটি হলো এক্স স্কোয়ার বাই তিন স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু স্কোয়ার সমান ওয়ান, এবং আরো একটি সমীকরণ লিখছি এক্স স্কোয়ার বাই দুই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই তিন স্কোয়ার সমান ওয়ান। তাহলে এই দুটি সমীকরণই কিন্তু উপবৃত্ত সমীকরণ। এখানে এক্স স্কোয়ারের হরেতে তিন স্কোয়ার রয়েছে যেটি দুই স্কোয়ারের থেকে বড়, কিন্তু এই ক্ষেত্রে এক্স স্কোয়ারের হরেতে দুই স্কোয়ার রয়েছে যেটি তিন স্কোয়ারের থেকে ছোট। তাহলে এই দুটি উপবৃত্তের মধ্যে পার্থক্য হলো, যেহেতু এক্স স্কোয়ারের হরেতে এই বড় টার্মটি রয়েছে, অতএব এক্স অক্ষ বরাবর পরাক্ষ অবস্থিত, এবং এই ক্ষেত্রে যেহেতু ওয়াই স্কোয়ারের হরেতে তিন স্কোয়ার রয়েছে যেটি দুই স্কোয়ার অপেক্ষা বড়, অতএব এই উপবৃত্তটির ওয়াই অক্ষ বরাবর পরাক্ষটি অবস্থিত। তাহলে এক্ষেত্রে দুটি উপবৃত্ত, প্রথম উপবৃত্তটির ক্ষেত্রে এক্স স্কোয়ারের হরে বড় থাকার জন্য পরাক্ষটি এক্স অক্ষ বরাবর অবস্থিত, এবং দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই স্কোয়ারের হরে বড়টি থাকার জন্য ওয়াই অক্ষ বরাবর পরাক্ষটি অবস্থিত। তাহলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে কোনটি বড় সেটি পরিষ্কার করা না থাকলে পরাক্ষটি কোন অক্ষ বরাবর অবস্থিত সেটি পরিষ্কার করা যাবে না। কারণ আবার লক্ষ্য করে দেখো, যদি আমরা এটি থেকে স্কোয়ারের মান বের করি, তাহলে সেই ক্ষেত্রে স্কোয়ারের মান হয়ে যাবে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, যার জন্য ই এর মান পাওয়া যাবে রুট ওভার অফ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে বি স্কোয়ার ইজ লেস দ্যান এ স্কোয়ার হওয়ার জন্য বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ লেস দ্যান ওয়ান হচ্ছে,
যার জন্য রুটের মধ্যে পজিটিভ এসছে। তার মানে যদি এই উপবৃত্তটির ঘটনা ঘটতো তাহলেও সেক্ষেত্রে ই এর মানটি খুব সহজে বের করা যাবে। এই ক্ষেত্রে ই এর মানটি হবে রুট ওভার অফ 1 মাইনাস, এখানে বি স্কোয়ার বলতে ছোটটিকে বোঝাবো 2 স্কোয়ার ডিভাইডেড বাই এ বলতে বড়টিকে বোঝাবো 3 স্কোয়ার। তাহলে এখানে কিন্তু এ বলতে 3 এবং বি বলতে 2, এখানে এ হলো 3 বি হলো 2। উপবৃত্তের ক্ষেত্রে সর্বদাই এ ইজ গ্রেটার দেন বি, এটি ধরে নিয়ে সমস্যাগুলি সমাধান করবে, কারণ উপবৃত্তের পরাক্ষের দৈর্ঘ্য উপাক্ষের থেকে সর্বদাই বড় হয়। পরবর্তীতে আবার লক্ষ্য করে দেখো, আমরা এই এসপি সমান এ মাইনাস ই এক্স সূত্রটির সাহায্য নিয়ে একটু আগেই লক্ষ্য করেছি যে এস এ দৈর্ঘ্যটি হয়ে যাবে, এখানে যেহেতু এ বিন্দুটির ভুজ এ, অতএব এক্স এর মান এ বসিয়ে দিলে এস এ দৈর্ঘ্যটিও নাভি দূরত্ব, সেই নাভি দূরত্বটির মান হয়ে গেল এ মাইনাস এই। আবার একই রকম ভাবে যদি আমরা এই এসসি দৈর্ঘ্যটি নির্ণয় করি, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই সি বিন্দুটির ভুজ কিন্তু শূন্য, কারণ এটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, অতএব এর ভুজটি শূন্য। সুতরাং এই এসসি নাভি দূরত্ব নির্ণয় করার জন্য এখানে ভুজের মান এক্স, এটিকে শূন্য বসিয়ে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে এসসির মান এটি হয়ে যাবে এ, কারণ এক্স এর মান শূন্য বসালে এসসির মানটি কিন্তু এই হবে। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। দেখো এখানে যে সমকোণী ত্রিভুজটি তৈরি হয়েছে তার এই এসসি দৈর্ঘ্যটি এ একক এবং এই ওএস দৈর্ঘ্যটি হলো এই একক এবং এই ওসি দৈর্ঘ্যটি হলো বি একক। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা খুব সহজে একটি সম্পর্ক তৈরি করে নিতে পারবো, সেটি আমি একটু পরে দেখাচ্ছি। এখন আমরা যদি এই নাভি বিন্দুতে এই পরাক্ষের উপর লম্ব টানি, তাহলে এই লম্ব রেখাটিকে বলবো নাভি লম্ব, এবং এই নাভি লম্বটি উপবৃত্তকে পি ও পি ডট বিন্দুতে ছেদ করলে এই এসপি দূরত্বটি হয়ে যাবে নাভি দূরত্ব এবং এসপি ড্যাশ দূরত্বটিও একটি নাভি দূরত্ব। সেক্ষেত্রে যেহেতু এস বিন্দুটির ভুজ এই, অতএব পি বিন্দুটির ভুজও এই হবে, সেই ক্ষেত্রে এসপি দূরত্বটি খুব সহজে নির্ণয় করা যাবে। এক্ষেত্রে এই সূত্রটির সাহায্যে এ মাইনাস ই ইন্টু এক্স এর মান এই বসিয়ে দেওয়া হলো, তাহলে এ মাইনাস এ স্কোয়ার। তাহলে যদি আমরা এখান থেকে এটি কমন নিয়ে নিই, তাহলে এখানে পাবো 1 মাইনাস স্কোয়ার, আবার এটিকে বর্গ করলে 1 মাইনাস স্কোয়ারের মান পাওয়া যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এসপির মান হয়ে গেল, এটি কমন নেওয়া হয়েছিল এবং 1 মাইনাস স্কোয়ারের মান হলো বি স্কোয়ার বাই স্কোয়ার, সেটি বসিয়ে দেওয়া হলো। তাহলে সেক্ষেত্রে এসপি দৈর্ঘ্যটির মান হয়ে গেল বি স্কোয়ার বাই। তাহলে এই দৈর্ঘ্যটি যেহেতু বি স্কোয়ার বাই, অতএব এই পি বিন্দুটির স্থানাঙ্ক হয়ে যাবে এই বি স্কোয়ার বাই। একই রকম ভাবে এই দূরত্বটিও হয়ে যাবে বি স্কোয়ার বাই। এখানে এই পি ড্যাশ বিন্দুটির ভুজও কিন্তু এই, সেক্ষেত্রে যেহেতু এই দৈর্ঘ্যটি বি স্কোয়ার বাই এ এবং এটি ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে অবস্থিত, অতএব এই বিন্দুটির স্থানাঙ্ক হয়ে যাবে এই মাইনাস বি স্কোয়ার বাই। একই রকম ভাবে আমরা এই নাভি লম্বের প্রান্ত বিন্দুগুলির স্থানাঙ্ক খুব সহজে বলতে পারবো। এখানে এই বিন্দুটির স্থানাঙ্ক হয়ে যাবে মাইনাস এ বাই বি স্কোয়ার বাই এবং এই বিন্দুটির স্থানাঙ্ক হয়ে যাবে মাইনাস এই মাইনাস বি স্কোয়ার বাই। তাহলে এইভাবে খুব সহজে আমরা নাভি লম্বের প্রান্ত বিন্দুগুলির স্থানাঙ্ক বলতে পারবো। তাছাড়া আবার লক্ষ্য করে দেখো, যদি আমরা নিয়ামকের সমীকরণ বের করি, তাহলে এখানে নিয়ামকের উপরে একটি বিন্দু হলো এ বাই এবং এটি ওয়াই অক্ষের সমান্তরাল, অতএব এই নিয়ামকটির সমীকরণ হয়ে যাবে এক্স সমান এ বাই, এখানে এক্স এর মান এ বাই, অতএব এর সমীকরণটি হয়ে যাবে এক্স সমান এ বাই। একই রকম ভাবে এই নিয়ামকটির সমীকরণ হয়ে যাবে এক্স সমান মাইনাস এ বাই। আবার এই নাভি লম্বের সমীকরণ হয়ে যাবে এক্স সমান এই, কারণ এখানে এক্স এর মান কিন্তু এই রয়েছে, অতএব এই নাভি লম্বটির সমীকরণ হলো এক্স সমান এই এবং এই নাভি লম্বটির সমীকরণ হয়ে যাবে এক্স সমান মাইনাস এই। তাহলে এইভাবে খুব সহজেই আমরা এগুলির সমীকরণ নির্ণয় করে নিতে পারছি। এখন আবার লক্ষ্য করে দেখো, আমি একটু আগে যেটি বলছিলাম যে এখানে ওএস দৈর্ঘ্যটি জানা আছে এই এবং এই ওসি দৈর্ঘ্যটি হলো বি একক এবং এসসি দৈর্ঘ্য এটি একটি নাভি দূরত্ব। এই নাভি দূরত্বটির ভুজটি যেহেতু 0, অতএব এই এসসি দৈর্ঘ্যটি এ একক। সুতরাং এই সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য এ একক এবং ভূমির দৈর্ঘ্য এই একক এবং লম্বের দৈর্ঘ্য বি একক। এখান থেকে আমরা বলতে পারবো এ স্কোয়ার স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকেও কিন্তু স্কোয়ারের মান খুব সহজে নির্ণয় করা যায়। পরবর্তীতে আবার লক্ষ্য করো, যেহেতু এসপি নাভি দৈর্ঘ্যের মান এ মাইনাস এক্স, আবার যদি আমরা এই এস ড্যাশ পি এই নাভি দূরত্ব নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রে এই এস ড্যাশ পি এই নাভি বিন্দুর জন্য আমরা এই নিয়মটির কথা ভাববো। সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে এটির উপর লম্ব টানি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এস ড্যাশ পি বাই পি এম ড্যাশ সমান ই, এই সূত্রটির সাহায্যে আমরা পাচ্ছি এস ড্যাশ পি সমান ই ইন্টু পি এম ড্যাশ। এই পি এম ড্যাশ এর মানটি বলা হলো পি এম ড্যাশ সমান ও জেড যুক্ত এই দৈর্ঘ্যটি এক্স একক,
এই বিন্দুটি স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে যেহেতু এটি আয়তক্ষেত্র, অতএব পি এম ড্যাশ এর মানটি হয়ে গেল, এখানে এই দৈর্ঘ্যটি এ বাই ই একক এবং এই দৈর্ঘ্যটি হলো এক্স একক, অতএব এস ড্যাশ পি এর মান হয়ে গেল ই ইন্টু এক্স যুক্ত এ বাই। তাহলে সেক্ষেত্রে এটি গুণ করলে আমরা এস ড্যাশ পি এর মান পাচ্ছি এ প্লাস ই এক্স। তাহলে এখানে একটি মজার ব্যাপার লক্ষ্য করো, যদি আমরা ওয়াই অক্ষের যেদিকে নাভি বিন্দু অবস্থিত সেদিকে পি বিন্দুটি নিই, সেক্ষেত্রে এসপি এর মান হবে এ মাইনাস ই এক্স, কারণ সেক্ষেত্রে এসপি দৈর্ঘ্যটি এ অপেক্ষা ছোট হয়ে যাবে। কিন্তু যদি নাভি বিন্দুটি ওয়াই অক্ষের যেদিকে অবস্থিত তার বিপরীত দিকে যদি পি বিন্দুটি অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে নাভি দূরত্বটির মান হয়ে যাবে এ প্লাস ই এক্স। তাহলে এখন যদি আমরা এই এসপি এস ড্যাশ পি কে যোগ করে দিই, সেক্ষেত্রে এই ই এক্স গুলি ক্যান্সেল হয়ে যাবে এবং এই যোগফলটির মান হয়ে গেল 2। তাহলে এটিও কিন্তু এই উপবৃত্তের একটি গুরুত্বপূর্ণ ধর্ম। এই ধর্মটি কি, যদি কোনো চলমান বিন্দুর সঞ্চারপথ এইরূপ হয়, অর্থাৎ পি চলমান বিন্দুর সঞ্চারপথ যদি এরকম হয়, দুটি স্থির বিন্দু থেকে দূরত্বদ্বয়ের সমষ্টি ধ্রুবক, তাহলে সেই ক্ষেত্রে এই চলমান বিন্দুর সঞ্চারপথটিকে বলা হবে উপবৃত্ত। তাহলে এই ক্ষেত্রে এই স্থির বিন্দু দুটি থেকে চলমান বিন্দু দূরত্ব দুটি সমষ্টি ধ্রুবক হয়েছে, অতএব পি বিন্দুটির সঞ্চারপথটি হলো একটি উপবৃত্ত। এখন আবার লক্ষ্য করে দেখো, যদি আমরা এই এস এ দৈর্ঘ্য নির্ণয় করি, এস এ দৈর্ঘ্য কিন্তু আগেও নির্ণয় করেছি, যেহেতু এই এ বিন্দুটির স্থানাঙ্ক হলো এ জিরো, অতএব এই নাভি দূরত্বটির মান খুব সহজে নির্ণয় করা যাবে এই সূত্রটির সাহায্য নিয়ে। সেক্ষেত্রে এস এ দৈর্ঘ্যটি হয়ে যাচ্ছে এ মাইনাস এই এবং এই এস বি দৈর্ঘ্যটি হয়ে যাবে এ প্লাস এই, কারণ এখানে এই এস বিন্দু এবং এই বি বিন্দু ওয়াই অক্ষের বিপরীত দিকে অবস্থান করছে, অতএব এই ক্ষেত্রে এ প্লাস এই হবে। এখন যদি আমরা এই এস এ এস বি কে গুণ করে দিই, সেক্ষেত্রে এই গুণফলটি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার। আবার যদি এখানে আমরা স্কোয়ারের মানটি বসিয়ে দিই, স্কোয়ার সমান 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, সেক্ষেত্রে এই রেজাল্টটি হয়ে যাবে বি স্কোয়ার, অর্থাৎ এখানে পেলাম এস এ ইন্টু এস বি সমান বি স্কোয়ার। এটিও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। পরবর্তীতে আমরা উপবৃত্তের সহায়ক বৃত্ত সম্বন্ধে ধারণা লাভ করব। এখানে উপবৃত্তের সমীকরণটি হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এই উপবৃত্তের এই পরাক্ষটিকে ব্যাস করে, তার মানে এই ও বিন্দুকে কেন্দ্র করে এবং ও এ ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটি বৃত্ত অঙ্কন করি, অর্থাৎ এখানে এই বৃত্তটি যদি অঙ্কন করা হয়, তাহলে এই বৃত্তটির ব্যাসার্ধ অবশ্যই একক হবে, এবং সেক্ষেত্রে যেহেতু বৃত্তটির কেন্দ্র 0 0 বিন্দুতে এবং ব্যাসার্ধ এ একক হয়ে যাচ্ছে, অতএব বৃত্তটির সমীকরণ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এখন আমরা এই বৃত্তটির প্যারামেট্রিক সমীকরণ জানি, যে এই বৃত্তটির প্যারামেট্রিক সমীকরণ হলো এক্স সমান এ কস থিটা এবং ওয়াই সমান সাইন থিটা। তাহলে এর উপরে একটি বিন্দু কিউ, তার স্থানাঙ্ক হয়ে যাবে এ কস থিটা এ সাইন থিটা। এখন যদি আমরা এই ও কিউ যুক্ত করে দিই, তাহলে সেই ক্ষেত্রে ও কিউ যুক্ত করার ফলে লক্ষ্য করে দেখো, এখানে যদি আমরা এই কিউ বিন্দু থেকে ওজেড এর উপর লম্বটা নিই কিউ এন, তাহলে এই ও এন দৈর্ঘ্যটিকে বলবো এ কস থিটা এবং এন কিউ দৈর্ঘ্যটিকে বলবো এ সাইন থিটা। তাহলে যেহেতু এই সমকোণী ত্রিভুজের এই ও এন দৈর্ঘ্যটি এ কস থিটা এবং এন কিউ দৈর্ঘ্যটি এ সাইন থিটা, অতএব এই কোণটি হয়ে গেল থিটা। আবার লক্ষ্য করে দেখো, এখানে এন বিন্দুটির স্থানাঙ্ক কিন্তু এ কস থিটা 0, কারণ এই বিন্দুটির স্থানাঙ্ক এ কস থিটা এ সাইন থিটা, তাহলে এন বিন্দুটির স্থানাঙ্ক এ কস থিটা 0। তাহলে এই উপবৃত্তের উপরে এই বিন্দুটির স্থানাঙ্ক পি যদি এক্স ওয়াই হয়, তাহলে সেই ক্ষেত্রে এই পি বিন্দুটি যেহেতু এই উপবৃত্তের উপর অবস্থিত এবং যার জন্য এক্স সমান কিন্তু এ কস থিটা, কারণ এই পি বিন্দুটির ভুজ এবং কিউ বিন্দুর ভুজ কিন্তু একই হবে, কারণ এই কিউ এন রেখাটি বিজেড এর উপর লম্ব, সেক্ষেত্রে অবশ্যই এক্স সমান এ কস থিটা। তাহলে এখন যদি আমরা এক্স এর মান এ কস থিটা এখানে বসিয়ে দিই, সেক্ষেত্রে ওয়াই এর মান খুব সহজেই পেয়ে যাব বি সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা পি বিন্দুটির স্থানাঙ্কটি খুব সহজেই বলতে পারবো এ কস থিটা বি সাইন থিটা। তার মানে আমরা পি বিন্দুটিকে কেবলমাত্র একটি চলরাশির মাধ্যমে লিখতে পারছি। অধিবৃত্তর ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা করা হয়েছিল, এবং এক্ষেত্রে এই সমীকরণ দুটিকে একসাথে বলবো এই উপবৃত্তটির প্যারামেট্রিক সমীকরণ, যেখানে থিটা হলো প্যারামিটার। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করো, এখানে পি বিন্দুটির স্থানাঙ্ক এ কস থিটা বি সাইন থিটা হলেও ওপি রেখাটি কিন্তু এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করছে না, এখানে ও কিউ রেখাটি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করছে। অনেকে কিন্তু এই বিষয়টি গুলিয়ে ফেলে। এখানে কিন্তু উপবৃত্তের উপরে পি বিন্দুর সঙ্গে ও বিন্দু যোগ করলে প্রাপ্ত ওপি রেখাটি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করছে না, এখানে পি বিন্দুটি অন্যরকম ভাবে পাওয়া যাচ্ছে, এখানে কিউ বিন্দু থেকে ওজির উপর লম্ব টেনে। যদিও এক্ষেত্রে বলা হয় যে পি বিন্দুতে উপবৃত্তটির উৎকেন্দ্রিক কোণ থিটা, এই প্যারামিটার থিটাটিকে বলা হয় পি বিন্দুতে উপবৃত্তটির উৎকেন্দ্রিক কোণ থিটা, যেখানে থিটাটি 0 থেকে 2π এর মধ্যে। তাহলে অনেক ক্ষেত্রে আমাদের এই উৎকেন্দ্রিক কোণ থিটার মানটি নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে থিটার
মান আমরা অনেক ক্ষেত্রেই একটি বের করে শেষ করি, কিন্তু 0 থেকে 2π এর মধ্যে থিটার যে সমস্ত মানগুলি পাওয়া যাবে সমস্ত সম্ভাব্য মানগুলি নিতে হবে।